Hello everyone. Today our topic is clause, which is a very important part of grammar syllabus of your second term examination. This is a class allotted for class 8 students. So please focus on the given topic. At first, let's discuss about what is clause. Clause is a group of words in a sentence. Similarly, a phrase is also a group of words in a sentence. So, what is the difference between a clause and a phrase? There is a difference, and that is a clause contains one finite verb, but a phrase does not contain any finite verb. This is the difference between phrase and clause. Okay. Now, clause, if we discuss about the kinds of clause, so then we will get three types of clause. And what are the three types? See, I have written here, clause may be divided into three types: principal clause or main clause, subordinate clause and coordinate clause. Now, let's discuss about principal clause, subordinate clause and coordinate clause. If we want to give a definition of principal clause, we may say that a clause, a group of words in a sentence which has a sense of completeness, which contains the main verb of the sentence and which does not depend on other clauses is called the main clause or principal clause. Okay? তাহলে একটা বাক্যের মধ্যে যে ক্লজটার মধ্যে সেন্স অফ কমপ্লিটনেস আছে নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে ওই ক্লজটার মধ্যে বাক্যের মেইন ভার্বটা নিহিত আছে, এবং নাম্বার 3 হচ্ছে ক্লজটা মিনিং কমপ্লিট করার জন্য অন্য কোনো ক্লজের উপরে ডিপেন্ড করছে না, তো সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আমি এখানে আর আলাদা করে ক্যারেক্টারিস্টিক্স লিখতে পারছি না ডিউ টু দ্য লিমিটেশন অফ টাইম। তোমরা যদি মনে হয় তোমাদের এই ক্লাসটা চলাকালীন খাতা নিয়ে একটু জট ডাউন করতে পারো। তোমাদের বইয়েতেও এগুলো দেওয়া রয়েছে, কিন্তু অনেক বেশি ডেসক্রিপশনের মধ্যে এই ছোট ছোট জিনিসগুলোকে তোমাদের একটু খুঁজে নিতে হবে, যেগুলো মোস্ট ভ্যালুয়েবল পয়েন্টস অফ দিস চ্যাপ্টার। তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজটা জেনে নিলাম। এরপরে আমরা কোনটা জেনে নেব? দ্য সেকেন্ড ওয়ান, সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ক্যারেক্টারিস্টিক্স ঠিক প্রিন্সিপাল ক্লজের অপোজিট। নাম্বার 1, which does not have a sense of completeness, সম্পূর্ণতার মিনিং থাকে না। নাম্বার 2, which does not contain the main verb of the sentence, বাক্যের মেন ভার্বটা এর মধ্যে থাকে না নিহিত, এবং যে ক্লজটা নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য মেন প্রিন্সিপাল ক্লজের উপরে এবং বাক্যে যদি অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজ থেকে থাকে তাহলে সেগুলোর উপরেও ডিপেন্ড করে, তাকেই আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা দুটো ক্লজেরই ক্যারেক্টারিস্টিক্স জানলাম। ওকে, তো এইবার আমরা পরীক্ষার সময় কিন্তু আমাদের কোঅর্ডিনেট ক্লজটা খুব একটা বেশি পড়ে না, তবু আমরা যখন এখানে লিখেছি আমরা একটুখানি জেনে নিই কোঅর্ডিনেট ক্লজটা কি। কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে দুটো সমজাতীয় মেন ভার্ব সম্বলিত প্রিন্সিপাল ক্লজ যখন যুক্ত হয়ে একটা সেন্টেন্স তৈরি করে। মানে দুটো যে ক্লজ থাকবে বাক্যে, নর্মালি কি হয় সেন্টেন্সে একটা প্রিন্সিপাল এবং এক সাবঅর্ডিনেট, এই দুই ধরনের ক্লজ থাকে। সেটা বিভিন্ন টাইপস অফ সেন্টেন্সের ক্ষেত্রে বিভিন্ন সংখ্যায় থাকে, সেটা আমি ডিটেলে বলছি এক্ষুনি। কিন্তু আমি যেটা বলছি প্রিন্সিপাল এবং সাবঅর্ডিনেট টু টাইপস অফ ক্লজ কিন্তু নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে থেকে থাকে। তো কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে কি হয়, সেন্টেন্সের মধ্যে দুটোই প্রিন্সিপাল ক্লজ থাকে, বোঝা গেল, সাবঅর্ডিনেট ক্লজ থাকে না। এবং এই দুটো প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রেই মেন ভার্বটা কিন্তু একই মেন ভার্ব হয়, সমজাতীয় সমপদস্থ একটা ভার্ব হয়। তোমাদের বইয়েতে একটা উদাহরণ দেওয়া আছে, দেখবে, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন। এই গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, এই দুটো যে প্রিন্সিপাল, দুটোই তো প্রিন্সিপাল ক্লজ, এবং এটা অ্যান্ড দিয়ে যোগ করা আছে। এই দুটো পার্টের মধ্যে আমাদের ভার্ব কোনটা? মেড।
তাহলে মেড ভার্বটা দুটোর জন্যই সেম, তো এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। এইবার আমরা একটা এক্সাম্পল, এটা তো দেখেছো যে ক্লজটাকে আমরা 3 ভাগে ভাগ করছি। এবার আমরা একটা এক্সাম্পল দিই। কি এক্সাম্পল দেবো? একটা সেন্টেন্স লিখছি, যে কোনো একটা সেন্টেন্স লিখছি, লিখে আমরা আইডেন্টিফাই করব যে কোনটা প্রিন্সিপাল আর কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। ধরো এরকম একটা সেন্টেন্স লিখলাম, ইট ইজ known to all that she is a doctor. ওকে, এটা ধরো একটা সেন্টেন্স। তাহলে এটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিই। একটা হচ্ছে ইট ইজ নোন টু অল, অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট এইটা আমি একটু কার্ড লাইন দিয়ে বোঝাচ্ছি যে দুটো পার্ট আলাদা। তাহলে ইট ইজ নোন টু অল মানে এটা সবার জানাই আছে, এবং দ্যাট শি ইজ এ ডক্টর এটা সেকেন্ড পার্ট। তো এই যে পার্টটা এটা হচ্ছে এই সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজ, যার মধ্যে একটা সেন্স অফ কমপ্লিটনেস আছে, মেইন ভার্বটা এর মধ্যে নিহিত আছে, এইটা মেইন ভার্ব, এবং এই ক্লজটা অন্য ক্লজের উপরে ডিপেন্ড করছে না নিজের অর্থ সম্পূর্ণ করার জন্য। আমরা যদি এই পোরশনটা ছাড়া জাস্ট ওপরের পোরশনটাকেই শুধু ধরি, দেন অলসো উই উইল গেট আ কমপ্লিট মিনিং। বাট ইন অ্যানাদার কেস যদি আমরা এইটাকে শুধু ধরি, ফার্স্ট পার্টটা ছেড়ে দিয়ে, ইট উইল নট গেট আ কমপ্লিট মিনিং। দ্যাট শি ইজ এ ডক্টর, এইটুকু সেন্টেন্সের তো ইটসেলফ কোনো মিনিং নেই উইদাউট দ্য প্রিন্সিপাল ক্লজ। তাহলে এইটা যেহেতু প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্যগুলো ম্যাচ করছে, এটা তাহলে আমাদের প্রিন্সিপাল ক্লজ, এবং সেকেন্ডটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এইটুকু ক্লিয়ার হলো কি তোমাদের সবার? যে একটার মধ্যে মেন ভার্ব আছে, কমপ্লিটনেস আছে, ডিপেন্ড করে না, এর মধ্যে মেন ভার্ব নেই, কমপ্লিটনেস নেই, ডিপেন্ড করে। এই হচ্ছে বেসিক মানে আইডিয়া প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজের। কোঅর্ডিনেট ক্লজটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি। আর একটা জিনিস এখানে বলে দিই যে প্রত্যেক সময় প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজটা যেটাই সাবঅর্ডিনেট ক্লজ হোক, সেটা প্রিন্সিপাল ক্লজের সাথে, এবং বাক্যে যদি আরো অন্য কোনো সাবঅর্ডিনেট ক্লজ থেকে থাকে তার সাথে একটা কনজাংশন দিয়ে যোগ হয়, কনজাংশন দিয়ে যুক্ত হয়, এবং দিস কনজাংশন ইজ কল্ড সাবঅর্ডিনেটিং কনজাংশন, অ্যাজ দিস ক্লজ ইজ সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এবং সিমিলারলি কোঅর্ডিনেট ক্লজের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম, গড মেড দ্য কান্ট্রি অ্যান্ড ম্যান মেড দ্য টাউন, সেখানে অ্যান্ডটা তো ছিল আমাদের কনজাংশন, ওখানে অ্যান্ডটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, যেহেতু ওইখানে ওর ক্লজটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এইগুলো হচ্ছে আমরা প্রথমে থিওরিগুলো 1 by 1 একটুখানি জেনে নিই, তারপরে আমরা এক্সাম্পল দেব এবং দেখব যে পরীক্ষায় কি পড়ে। তো আমরা তাহলে কি কি আইডিয়া আমাদের ক্লিয়ার হলো? ক্লজকে আমরা কি কি ভাগে ভাগ করতে পারছি, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এবং এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, মানে এর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, এইটুকু আমরা জেনে নিলাম। আচ্ছা, এই সময় আমি একটা কথা বলে দিই সেন্টেন্স স্ট্রাকচারের ক্ষেত্রে, মানে এটা তোমাদের ট্রান্সফরমেশন পড়তে গিয়ে আরেকবার বলে দেওয়া অবশ্যই হবে, কিন্তু এখন বলে দিলে তোমাদের ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে, যেহেতু তোমরা ক্লজের চ্যাপ্টারটা এখন পড়ছো। সেন্টেন্স ট্রান্সফরমেশনের আর যে চ্যাপ্টারটা তোমাদের সেকেন্ড টার্মের সিলেবাসে রয়েছে, সেখানে দেখবে কি করতে হচ্ছে, 3 টাইপস অফ সেন্টেন্সকে ইন্টারচেঞ্জ করতে হচ্ছে। এই 3 টাইপস অফ সেন্টেন্স কোনগুলো? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কথাটা বাংলায় অর্থ হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য, আর কম্পাউন্ড সেন্টেন্স মানে যৌগিক বাক্য। এইবার এই যে সেন্টেন্সগুলো, এগুলো কিভাবে আমরা মানে এর স্ট্রাকচারটা কেমন হয় এই 3 ধরনের সেন্টেন্সের, এই স্ট্রাকচারটা কিন্তু এই ডিফারেন্ট টাইপস অফ ক্লজের উপরে ডিপেন্ড করে। কিরকম হয় দেখে নাও। আমরা প্রথমেই কি জানলাম, এ ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ কন্টেইনস আ ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব সম্বলিত পদগুচ্ছকেই ক্লজ বলা হচ্ছে। তাহলে একটা বাক্যের মধ্যে যটা ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকছে। ক্লিয়ার? এইবার সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, বাক্যে একটাই ফাইনাইট ভার্ব থাকে, সুতরাং একটাই ক্লজ থাকে সিম্পল সেন্টেন্সের, মানে সরল বাক্যের ক্ষেত্রে। এইটুকু হলো। আর কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, একাধিক ফাইনাইট ভার্ব থাকে। সো উই মে সে দ্যাট কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স
contain more than one clauses, একাধিক ক্লজও থাকে। এইবার তাহলে সিম্পলে তো বুঝে নিলাম মাত্র একটা ফাইনাইট ভার্ব আছে, ওটা আলাদা, কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ড দুটোতেই যদি একাধিক ফাইনাইট ভার্ব থাকছে তাহলে এই দুটোকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে এই যে ক্লজ, যে সাবঅর্ডিনেট আর প্রিন্সিপাল ক্লজের ডিভিশনটা বললাম, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, একটাই মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে। ভালো করে একটু নোটিস করে দেখবে কি বলছি আমি। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ ওয়ান থাকে আর সাবঅর্ডিনেট ক্লজ ওয়ান অর মোর দ্যান ওয়ান থাকতে পারে। কমপ্লেক্সের ক্ষেত্রে আরেকবার শোনো, প্রিন্সিপাল ওয়ান আর সাবঅর্ডিনেট একটা বা একাধিক থাকতে পারে। এটা হলো কমপ্লেক্স। আর কম্পাউন্ডে কি হয়, প্রিন্সিপাল ক্লজ মোর দ্যান ওয়ান, প্রিন্সিপাল ক্লজ একাধিক থাকেই, ঠিক আছে কম্পাউন্ডে। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ ইজ নট কম্পালসারি ফর কম্পাউন্ড সেন্টেন্স, থাকতেও পারে নাও পারে। তাহলে আমরা এই তিনটে, এখানে যদিও এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের স্ট্রাকচারটা ক্লজের চ্যাপ্টারের ক্ষেত্রে নেসেসারি নয়, কিন্তু যেহেতু ট্রান্সফরমেশনটাও তোমাদের এই সেকেন্ড টার্ম সিলেবাসেই রয়েছে সেই জন্য আমি এর সঙ্গেই বলে দিলাম। এই একটা জিনিস বলতে বলতে ওটা রিলেট করে দিলাম, মানে তোমাদের হয়তো মনে রাখতে সুবিধা হবে। আর একবার বলি, সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব মানে একটাই ক্লজ, আলাদা হলো। কমপ্লেক্স আর কম্পাউন্ড, কমপ্লেক্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ আর একাধিক সাবঅর্ডিনেট ক্লজ, আর কম্পাউন্ডের ক্ষেত্রে একাধিক প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতেও পারে নাও পারে। হয়ে গেছে, একদম শুধু জাস্ট পয়েন্টগুলো বলছি, প্রয়োজন পড়লে লিখবে। আমি প্রথমেই বলে শুরু করেছি যে প্রয়োজন পড়লে একটু লিখে নেবে, নিজেদের বুঝতে মনে রাখতেও কিন্তু জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, আমরা তাহলে এই ক্লজের এই ভাগটা আমরা বুঝতে পারলাম তো। এইবার আমরা চলে আসব মেইন পার্ট অফ দিস চ্যাপ্টার, যেটা তোমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। পুরোটাই তোমাদের ইম্পর্টেন্ট বোঝার জন্যে, জানার জন্যে, কারণ প্রথম থেকে একদম বেসিক থেকে না জানলে তো, মাঝখান থেকে বললে তো, শুরু করলে তো হবে না, মানে তোমরা বুঝবে না জিনিসটা। আচ্ছা, এবার প্রিন্সিপাল ক্লজের বৈশিষ্ট্য আলাদা, ওটা আলাদা হয়ে গেছে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কিন্তু ডিফারেন্ট টাইপস রয়েছে, সেইটা আমি এবার একটা একটা করে বলছি। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ এর টাইপস গুলো লিখি। I hope all of you can see the board. See, the first one is noun or nominal. Is the board visible to everyone? Let's check it. Yes, the board is visible to everyone. Noun or nominal, the first one. The second one is adjective or relative, and the third one is adverb or adverbial. দেখো, তিনটে নাম আমি লিখলাম সাবঅর্ডিনেট ক্লজের, আলাদা আলাদা ভাগগুলো কি কি। এবার আমি খুব শর্টে, মানে জাস্ট পয়েন্টস ওয়াইজ বলে দেবো এগুলোকে আমরা কিভাবে, এদের কাকে বলে এবং এদের এক্সাম্পল। এখানে দুটো করে, মানে স্ল্যাশ দিয়ে আমি দুটো করে নাম লিখেছি, তার কারণ হচ্ছে এই ক্লজগুলো দুটো নামেই পরিচিত, নাউন ক্লজ অর নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ অর রিলেটিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ অর অ্যাডভার্বিয়াল ক্লজ। The first one is noun clause or nominal clause. বাক্যের মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের মতো কাজ করে তাকেই নাউন ক্লজ বলা হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম তখন কিন্তু আমরা এই যে পার্টস অফ স্পিচগুলো, নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বের বৈশিষ্ট্য জানি, যেগুলো কাকে কাকে বলে। সো একটা বাক্যের মধ্যে যখন একটা ক্লজ নাউনের মতন সাবঅর্ডিনেট ক্লজটা কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। সিমিলারলি একটা বাক্যের মধ্যে যখন সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে তখন সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। আবার বাক্যের মধ্যে যখন একটা সাবঅর্ডিনেট ক্লজ অ্যাডভার্বের মতো কাজ করছে তখন আমরা সেটাকে বলছি অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ।
এই ছকটা দেখে নেওয়ার পরে তোমরা জাস্ট এইটুকু মনে রাখো, বাক্যের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ যে তিনটের মধ্যে যার মতো কাজ করবে সেই ক্লজই এর নাম, আর অল্টারনেট নেমগুলো একটুখানি দেখে নাও। ক্লিয়ার? এইবারে আমি করব কিটা যে এই একটা ক্লজের একটা বা দুটো করে এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে ব্যাপারটাকে একটুখানি ক্লিয়ার করে দেবো। বইয়েতে কিন্তু তোমাদের প্রচুর এক্সাম্পল রয়েছে এবং সেক্ষেত্রে তোমরা সেগুলোকে পরে পরে দেখে নেবে। তোমরা দেখলে আশা করি আবার পরে দেখলেই বুঝতে পারবে। তাহলে আমাদের প্রথম ভাগটা কি, এগুলো যেহেতু সবই সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে, তো আমি সাবঅর্ডিনেট ক্লজটাকে আর মুছলাম না, সাবঅর্ডিনেট ক্লজটা লেখা থাক, কিন্তু আমরা প্রথমেই যেটা লিখে নিলাম সেটা হচ্ছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। যে সাবঅর্ডিনেট ক্লজটা বাক্যের নাউনের কাজ করে তাকেই নাউন ক্লজ বা নমিনাল ক্লজ বলা হয়। এটা তো আমি বললাম, এর আগেই বললাম। এবারে আমি চলো এর একটা উদাহরণ দিই। এমনিতে আমি প্রথম যে উদাহরণটা দিয়ে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজকে আলাদা করলাম সেটা কিন্তু একদম নাউন ক্লজ ছিল, তবুও তাছাড়া একটা উদাহরণ দিয়ে দেখছি আমি। দেখো ধরো লিখছি, listen carefully what the teacher is saying. এটা ধরো একটা সেন্টেন্স, লিসেন কেয়ারফুলি। ভাগ করে নিচ্ছি আগে, মেন ক্লজ হচ্ছে লিসেন কেয়ারফুলি, হোয়াট দ্য টিচার ইজ সেইংটা হচ্ছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এইবার বললাম যে যে সাবঅর্ডিনেট ক্লজটা আমাদের বাক্যে নাউনের মতন কাজ করে, এখানে এই সাবঅর্ডিনেট ক্লজটা নাউনের মতন কাজ করছে এবং এইটা হচ্ছে আমাদের এই বাক্যের প্রিন্সিপাল ক্লজ। এটা আমাদের গেল থিওরিটিক্যাল ডেসক্রিপশন। এইবার আমি তোমাদের মনে রাখার জন্য একটা আনঅফিশিয়াল সহজ একটা রুল বলে দিই। সেটা হচ্ছে আমরা যখন প্রিন্সিপাল ক্লজকে হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করে সাবঅর্ডিনেট ক্লজটা আনসার পাবো, তখন সেই সাবঅর্ডিনেট ক্লজটা হবে নাউন ক্লজ। আবার রিপিট করছি, আমরা যখন প্রিন্সিপাল ক্লজকে হোয়াট মানে কি দিয়ে প্রশ্ন করে, কি সেটা প্রশ্নটা করে আমরা যখন উত্তরটা সাবঅর্ডিনেট ক্লজ পাবো, সেই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। এই রুলটা আমি কেন বলছি, স্টুডেন্টদের অনেক সময় অসুবিধা হয়, তার কারণ হচ্ছে এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজে সবই প্রায় একই রকম, মানে নাউন ক্লজেও যে কনজাংশনগুলো ইউজ হচ্ছে রিলেটিভ ক্লজেও সেগুলো ইউজ হচ্ছে। তাহলে হাউ উইল ইউ বি এবল টু ডিফারেন্সিয়েট দ্য টু টাইপস অফ ক্লজেস? সেই জন্য আমি নাউন ক্লজকে আইডেন্টিফাই করার একটা অন্যরকম রুল তোমাদের সুবিধার বা তোমাদের মনে রাখার জন্য বলছি। সেটা হচ্ছে যে এই যে আমাদের প্রিন্সিপাল ক্লজটা রয়েছে, এটাকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি আমরা আনসার সাবঅর্ডিনেট ক্লজ পাই, দেখো এখানে হচ্ছে কিনা। লিসেন কেয়ারফুলি, মন দিয়ে শোনো যেটা টিচার বলছেন। তাহলে মন দিয়ে শোনো, কি মন দিয়ে শোনো, কি দিয়ে প্রশ্ন করে আমরা এটাই তো আনসারটা পাচ্ছি যে হোয়াট দ্য টিচার ইজ সেইং, রাইট? তাহলে আমরা দেখলাম প্রিন্সিপাল ক্লজকে কি দিয়ে প্রশ্ন করে যখন আমরা সাবঅর্ডিনেট ক্লজ আনসার পাচ্ছি। আমরা ধরো আরেকটা উদাহরণ দিই যে I know that you will succeed in examination. আমি জানি, I know এইটুকু হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ, that you will succeed in examination হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। I know, what do I know? আমি কি জানি, যে আমি এটা তুমি পরীক্ষায় সাফল্য লাভ করবে সেটা আমি জানি। তাহলে এটা আমরা কি দিয়ে প্রশ্ন করে সাবঅর্ডিনেট ক্লজ আনসার পাচ্ছি। সুতরাং এই সাবঅর্ডিনেট ক্লজটাও আগে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। নাউন ক্লজের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে। তোমাদের বইয়েতে দেখবে অনেক এক্সাম্পল দেওয়া রয়েছে, অনেক টাইপস ভাগ করে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু এক্সাম্পলসগুলো পড়ো, মানে অ্যাটলিস্ট তোমাদের মধ্যে যেন এই এবিলিটিটা থাকে যে তোমরা নাউন ক্লজটাকে আইডেন্টিফাই করতে পারছো। কারণ কি বলতো, তোমাদের পরীক্ষার সময় তো ডুয়াস ডিরেক্টেড পড়বে, রিরাইট ইউজিং নাউন ক্লজ দিল, তখন তুমি যদি নাউন ক্লজ জিনিসটা কি না জানো, কনস্ট্রাকশনটা না জানো, তাহলে তুমি সেটা আনসার করতে পারবে না। সো
এই ভিডিও ক্লাস দেখার পরে বা সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, বইটাকে কিন্তু একটুখানি উল্টে দেখবে নাউন ক্লজের আর কি কি এক্সাম্পল লেখা আছে, কারণ এখানে তো অনেক এক্সাম্পল লেখাও সম্ভব নয় এবং একটা টাইম লিমিটেশনও রয়েছে। তো আমাদের নাউন ক্লজটা মোটামুটি হলো। এরপরে আমরা ডিরেক্টলি we will shift to adverbial or relative clause. The second one, adjective or relative clause. The second one, adjective or relative. অ্যাডজেক্টিভ আর রিলেটিভ ক্লজ, আগে ডেফিনিশন হিসাবে কি বললাম, যে বাক্যের মধ্যে যে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডজেক্টিভের কাজ করে। এবার আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে কি জানি? অ্যাডজেক্টিভ হচ্ছে সেই পার্টস অফ স্পিচ যেটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করে, তাকেই তো অ্যাডজেক্টিভ বলে। তাহলে এখানে যে অ্যাডজেক্টিভ ক্লজটা তার আগে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করবে, সেটাই সেই সাবঅর্ডিনেট ক্লজটাই হবে অ্যাডজেক্টিভ ক্লজ। একটা এক্সাম্পল দেখো, দেখো দ্য বয় হু স্টুড ফার্স্ট ইজ নোন টু মি। এখানে আমরা আগে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজে ডিভাইড করি। এখানে কিন্তু শুধু দ্য বয়টা প্রিন্সিপাল ক্লজ নয়, দ্য বয় ইজ নোন টু মি এতটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। দ্য বয় ইজ নোন টু মি, ছেলেটাকে আমি চিনি। এবার বাকি পোরশন কোনটা? হু স্টুড ফার্স্ট, যে প্রথম হয়েছে, তাহলে এটা আমাদের এই সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ। এইটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, প্রত্যেকটাতেই থাকে যেমন। এইবার জিনিস যেটা বললাম অ্যাডজেক্টিভ ক্লজ, এটা কেন? এই যে ক্লজটা, এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এর আগে ব্যবহৃত যে নাউনটা বয়, দ্য বয়, এইটাকে কিন্তু কোয়ালিফাই করছে। দ্য বয় হু স্টুড ফার্স্ট, কোন ছেলেটাকে চিনি? যে প্রথম হয়েছে, মানে the subordinate clause further qualifies the previous noun, তাই তো? এর পূর্বে ব্যবহৃত যে নাউনটা সেটাকে কোয়ালিফাই করছে, বিশেষিত করছে। সেই কারণেই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলছি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের কিন্তু রিলেটিভ ক্লজও নাম আছে, সেটাও মনে রাখবে, কারণ তোমার সেম যদি কোশ্চেনে দেয় যে ইউজ রিলেটিভ ক্লজ, তোমাকে কিন্তু জানতে হবে যে ওটা কিন্তু বলছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল। আশা করি বুঝতে পারলে। আবার এক কথাই বলবো যে বইয়েতে অনেক অ্যাডজেক্টিভ ক্লজের এক্সাম্পল রয়েছে, সেগুলো একটু দেখো এবং সবসময় মেলাবে যে এই ক্যারেক্টারিস্টিকটা ফুলফিল করতে পারছে কিনা। এই যে পূর্বে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা বিশেষিত করা, এই যে বৈশিষ্ট্যটা আমি বলছি, এটা প্রত্যেকটা অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়া সেন্টেন্স যেগুলো বইয়েতে এক্সাম্পল দেখবে, সেগুলো সবকটা ফুলফিল করছে কিনা দেখবে, তাহলে দেখবে তোমার বোঝাটা আরো অনেক ইজি হবে। ফুলফিল তো অবশ্যই করবে, ওই জন্যই বইতে দিয়েছে, কিন্তু তাহলে তোমার বোঝাটা আরো ক্লিয়ার, আরো অনেক ইজি হবে। অ্যাডজেক্টিভ ক্লজটা তাহলে আমাদের হলো। নেক্সট উই উইল কাম টু অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল সেম কিন্তু, ঠিক আছে, যে কোনো একটাই দিক। অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ক্লজ লিখলাম। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। আমরা নাউন আর অ্যাডজেক্টিভ ক্লজটা খুব ভালো করে বুঝতে পেরেছি, বইটা পড়বো আরো ভালো করে বুঝতে পারবো। এবার অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে কিন্তু বইয়েতে অনেক কিছু লেখা রয়েছে, অনেক কিছু লেখা, এবং সেটাকে আমাকে কি করতে হবে, অতটা আমি যদি পড়ি তাহলে আমার আইডিয়াটা ভীষণ স্ক্যাটার্ড হয়ে যাবে, মানে ছড়িয়ে যাবে আইডিয়াটা। আমাকে একটা মানে নাটশেলে বুঝতে হবে যে হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ। তার জন্য আমি রেফার করব তোমাদের বইয়েতেই অ্যাডভার্বিয়াল ক্লজের ওখানে একটা পেজে কলাম করে দেওয়া আছে, দেখবে কলাম করে অ্যাডভার্বিয়াল ক্লজ,
টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজ এবং তার সঙ্গে কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয় এবং তার পাশে রয়েছে তাদের এক্সাম্পল। এই যে কলামটা রয়েছে আমি বলবো তোমরা শুধু অ্যাডভার্বিয়াল ক্লজের জন্য এই কলামটা পড়ো। এমনিতে আমি তো বলে দিচ্ছি যেটা যে অ্যাডভার্বিয়াল ক্লজের ডেফিনিশন, এটা জেনে রাখার জন্য যে বাক্যে যে সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বের মতন কাজ করে সেটাকেই অ্যাডভার্বিয়াল ক্লজ বলে। কিন্তু এই জেনে রাখাটা সাথে তোমার আইডেন্টিফিকেশনটা কতটা কাজ করবে সেটা তো ভাবার বিষয়। তো এই জেনে রাখার সঙ্গে তোমাকে প্র্যাকটিক্যালি কিছু এক্সাম্পল এগুলোকে ট্যালি করে দেখতে হবে যে সেটা মিলছে কিনা। তো এইটার জন্য আমি বলবো তোমরা ওই কলামটা দেখবে, পেজ নাম্বারটা আমার এক্ষুনি সঠিকভাবে মনে নেই, কিন্তু ক্লজের চ্যাপ্টার তোমাদের যে আমাদের স্কুলের বইয়ে সুকান্ত দত্তার বইয়ে যে ক্লজের চ্যাপ্টার রয়েছে সেখানে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে একটা কলাম, একটা ছক করে দেওয়া আছে, সেই ছকটা কিন্তু অবশ্যই পড়ো। সেখানে দেখবে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজের নাম লেখা আছে। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্ব ক্লজ অফ রিজন, অ্যাডভার্ব ক্লজ অফ অনেক কিছু রয়েছে, ডিফারেন্ট টাইপস রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওই ছকটাকে পড়বো এবং সেই ছকের সঙ্গে সঙ্গে ওর সঙ্গে যে সমস্ত সাবঅর্ডিনেট কনজাংশনগুলো, সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো ইউজ হচ্ছে সেই কনজাংশনগুলোকে পড়বো, যাতে করে আমাদের ব্যাপারটা বোঝাটা আরো অনেক ইজি হয়। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, এই ডিফারেন্ট টাইপস অফ অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে আমাদের কি কি সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হচ্ছে। নর্মালি আমরা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজের যে সমস্ত সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ হয় খুব কমন, সেগুলো কোনগুলো? হোয়েন, ইফ, দো, হোয়েদার, সিন্স, আনটিল, অ্যাজ, বিকজ, ফর, হোয়েনেভার, এরকম প্রচুর আছে, হোয়াইল, হোয়েন্স, এরকম অনেকগুলো রয়েছে। এই ডিফারেন্ট টাইপ অনুযায়ী এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু চেঞ্জ হয়। তো ধরো আমি একটা এক্সাম্পল দিলাম যে, ধরো এরকম একটা এক্সাম্পল দিলাম যে বিভিন্ন রকম রয়েছে তো তাই, আচ্ছা ধরো দিলাম ইউ উইল ফেল আনলেস, আনলেস কিন্তু আরেকটা সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে, আনলেস ইউ ওয়ার্ক হার্ডার। আগে সেন্টেন্সটা দেখো, ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ডার, এর মিনিং কি? আচ্ছা আগে প্রিন্সিপাল ক্লজে আর সাবঅর্ডিনেট ক্লজে ভেঙে ফেললাম সেন্টেন্সটাকে। প্রিন্সিপাল ক্লজ ইউ উইল ফেল আনলেস ইউ ওয়ার্ক হার্ডার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এর বাংলা মিনিং কি? তুমি অকৃতকার্য হবে যদি তুমি আরো কঠোর পরিশ্রম না করো। আনলেস হচ্ছে এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বের মতন কাজ করছে। কারণ কি? এইটাকে মডিফাই করছে। অ্যাডভার্বের কাজটা কি ছিল? আমাদের পার্টস অফ স্পিচে অ্যাডভার্বের কাজটা কি ছিল? যে অ্যাডভার্বের মেন কাজ হচ্ছে মডিফিকেশন অফ অ্যাডজেক্টিভ অফ অ্যানাদার অ্যাডভার্ব, মডিফাই করে। তো এখানেও তাই করছে যে এই ক্লজটা কিন্তু মডিফাই করছে। সো দিস ইজ সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং আমি যদি টাইপসে চলে যাই, যেটা কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ? ইউ উইল ফেল, তুমি অকৃতকার্য হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ডার, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। তাহলে এটা আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, মানে শর্ত, যদি তুমি এটা না করো তাহলে এটা হবে, তাই তো? এটা একটা কন্ডিশন, তো তাহলে এটা হচ্ছে দিস ইজ অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ধরো এরকম একটা সেন্টেন্স, আই নো দ্য টাইম হোয়েন হি উইল কাম, হোয়েন দিয়ে শুরু হচ্ছে, হোয়েন দিয়ে কনজাংশন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। খুব সিম্পল এটা, আমরা হোয়েন, হোয়াইল এগুলো তো টাইমের ক্ষেত্রে ইউজ করি। এই জন্যই বলছি যে তোমরা ওই কলামটা একটুখানি মনে করে, অবশ্যই এটা আমার সাজেশন যে তোমরা একটুখানি দেখো, সেটা এখনকার পরীক্ষা তো কাজে লাগবেই, এবং ইন ফিউচার আমাদের সব সময় ওইটা খুবই কাজে লাগবে। কারণ সব গ্রামার বই কিন্তু এইভাবে লেখা থাকে না, তোমরা অনেক গ্রামার বই ইউজ করতে পারো, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, ওই যেটা কলাম করে দেওয়া রয়েছে ওটা স্টুডেন্টদের পক্ষে খুব হেল্পফুল হয়। তো ওই কলামটা দেখে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজের
ভ্যারাইটিগুলো, তাদের কনজাংশন কী কী ইউজ হয়, আর এক্সাম্পলগুলো অনেকগুলো জানতে পারবো এবং সেইগুলো অ্যাডভার্বের মতন কাজ করছে কিনা সেটা মিলিয়েও নিতে পারবো। তাহলে আমাদের পরীক্ষার সময় যেগুলো পড়ে সেগুলো হচ্ছে যে আইডেন্টিফিকেশন খুব একটা পড়ে না, পড়ে বেসিক্যালি বিভিন্ন টাইপের ডু অ্যাজ ডিরেক্টেড রিরাইট করা, মানে ইউজ অ্যাডভার্বিয়াল ক্লজ, ইউজ নাউন ক্লজ, তারপরে ইউজ এই কনজাংশনগুলো মেনশন করে দেবে, ধরো ইউজ আনলেস, ইউজ বোথ, ইউজ সিন্স, ইউজ ইফ, দো, বিকজ, অলদো, ওয়েদার, এই কনজাংশনগুলো মেনশন করে রিরাইট করতে দেবে অথবা ক্লজ মেনশন করে রিরাইট করতে দেবে। যে কারণেই কিন্তু তোমাদের এই পুরো চ্যাপ্টারটার একটা ক্লিয়ার কনসেপশন দরকার। এইটুকু টাইমের মধ্যে যতটুকু বলা যায় তোমাদের হেল্পফুল হবে সেইটুকু আমি চেষ্টা করলাম তোমাদের ডিফারেন্ট টাইপস অফ ক্লজ তোমাদের যতটা আছে ততটা একটু বলে দেওয়ার, কিন্তু এখানে আমি অনেক এক্সাম্পল লিখতে পারলাম না। তোমরা একটু এক্সাম্পল অনেকগুলো না করলে কিন্তু জিনিসটা অনেকটা ক্লিয়ার হয় না। যেমন অঙ্কের চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক না করলে চ্যাপ্টারটা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া পাওয়া যায় না, এটাও কিন্তু ঠিক সিমিলার। অনেকগুলো এক্সাম্পল তোমায় পড়তেও হবে, তারপর তোমায় সলভও করতে হবে কিছু কোয়েশ্চেন্স, only then you will be able to get a complete idea। তাহলে আশা করি এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারলে, আর পরে যখন আমরা এই সিচুয়েশনটা ওভারকাম করে আবার সবাই স্কুলে যাব তখন তোমাদের ক্লাসে নিশ্চয়ই আরও ডিটেলে আবার করে বুঝিয়ে দেওয়া হবে। তো এখন এই অনলাইন ক্লাসে যতটুকু সম্ভব, যতটা পারা গেল সেইটুকু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তোমরা এই অনলাইন ক্লাস দেখার পরে অবশ্যই, আমি বারবার বলছি, তোমাদের যে বইটা আছে সেই বইটা কিন্তু নিশ্চয়ই পড়বে, তবেই কিন্তু তোমরা একটা ফুল আইডিয়া পাবে। আমি শুধুই পয়েন্টস ওয়াইজ বললাম তোমাদের মনে রাখার জন্য, ওকে? আর এক্সারসাইজ সলভ করো। এক্সারসাইজ দেখবে অনেক রকম এক্সারসাইজ দেওয়া রয়েছে, তার মধ্যে বেশি ফোকাস করবে ডু অ্যাজ ডিরেক্টেড, যেগুলো জয়নিং, রিরাইট, ডু অ্যাজ ডিরেক্টেড, এইগুলোর ওপরে বেশি ফোকাস করবে, ঠিক আছে? আর যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো কোয়ারি থাকে পরে আমার সাথে বলো, আমাকে জিজ্ঞেস করো, আমি হেল্প করার চেষ্টা করব। তোমরা যদি জিজ্ঞেস করার সুযোগ পাও, সেরকম যদি কোনো ফেসিলিটি তোমাদেরকে দেওয়া হয় তাহলে তোমরা সেই থ্রুতে অবশ্যই জিজ্ঞেস করো, আমি হেল্প করব। আর জিনিসটা কি, যে গ্রামার কিন্তু এমন একটা জিনিস যে তোমার বেসিক থেকে যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে না, তাহলে পরে কিন্তু তোমার খুব প্রবলেম হবে। এই ক্লজের চ্যাপ্টার বা আমরা যেগুলো পড়ি, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো কিন্তু মানে তোমার সব সময় কাজে লাগবে, শুধু ক্লাস 8-এর জন্য নয়, বরাবর বলছি যে এটা কিন্তু 9-10-এও লাগবে। সুতরাং get a complete idea of this chapter as much as you can. Okay, thank you.